আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আবার হাজির হয়ে গিয়েছি তোমাদেরই সবচেয়ে স্টুডেন্ট বান্ধব এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম, যারা বছরের পর বছর সফলতার সর্বোচ্চ শিখরে আহরণ করছে যে কোনো অ্যাডমিশন টেস্টের সাফল্যে। সো তোমরা এর প্রমাণ ইতোপূর্বে দেখেছো। এবারও আশা করছি এবারের যে অ্যাডমিশন জার্নি শুরু হবে 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে, এই জার্নিতে এবারও প্রতি বছরের ন্যায় জয়কলি পাবলিকেশনস তার সাফল্যের সর্বোচ্চ শিখরে আহরণ করবে, তার সফলতার স্বাক্ষর রাখবে। সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, সবাইকে স্বাগত আজকের লাইভ ক্লাসে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। সো তোমরা কে কোথা থেকে দেখছো, কার জেলা কোনটা, কমেন্টসে জানিয়ে দাও আপুকে, এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি ক্লাস স্টার্ট করব কি করব না। সো প্লিজ তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিও, এবং কার জেলা কোনটা, কলেজ কোনটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। ওকে, আজকে আমি তোমাদের কোন চ্যাপ্টার পড়াবো তাহলে কমেন্টে একটু জানিয়ে দাও। রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন, কেমিক্যাল চেঞ্জিং অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওকে, সো তোমরা কে কোথা থেকে দেখছো, কার জেলা, কলেজ কোনটা। এবং বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি ইফাত জাহান আপু। তো তোমাদের প্রিয় আপু ইফাত আপু, শুরু করছি আজকের ক্লাস। সো তোমরা সবাই সাউন্ড ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব সবার সাউন্ড ক্লিয়ার আছে এবং কার জেলা কোনটা, কার কলেজ কোনটা কমেন্টসে জানিয়ে দিও। ওকে, এবং আজকের ক্লাসটা কিন্তু প্রিভিয়াসের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করবো। সো আজকের ক্লাসটা মেডিকেল, ডেন্টাল, এফএমসি, ঢাকা ইউনিভার্সিটি নার্সিং থেকে শুরু করে সব অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সো ইনশাআল্লাহ লেটস গো। সো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই একটু জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। সো আজকে আমি তোমাদেরকে এই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে রসায়ন কোন কোন চ্যাপ্টার, তাহলে কি আমি কি শুরু করব? কোন কোন চ্যাপ্টার পড়াবো আজকে কমেন্টসে জানিয়ে দাও। রসায়ন কোন কোন চ্যাপ্টার পড়াবো? রাসায়নিক পরিবর্তন এন্ড পরিবেশ রসায়ন। সো তোমরা সবাই একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা। ক্লিয়ার আছে সবকিছু? কার জেলা কোনটা, কলেজ কোনটা আপুকে কমেন্টসে জানিয়ে দিও। আচ্ছা, সো তোমরা যে যে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারাও কমেন্টসে আপুকে জান লিখে দিও। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। রাজশাহী, খোরশেদ আলম লিখেছো রাজশাহী। রাজশাহী কিন্তু আমার খুবই প্রিয় একটা জেলা, বাট বিগত সালে আমরা দেখেছি রাজশাহীতে খুব সুনির্মল বায়ু আছে, বাট খুবই দুঃখজনক এবার আমাদের রাজশাহী দূষণ মাত্রায় সবচেয়ে তলানিতে অবস্থান করছে, যেটা খুবই দুঃখজনক। সো ময়মনসিংহ জেলা। সো তোমাদের কার জেলার জিআই পণ্য কোনটা? কেউ জেলার নাম লিখে কি বলতে পারবা নিজের জেলার একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, মানে বেস্ট পার্সোনালিটি যাকে সারা বাংলাদেশ চিনে, বা বেস্ট কোনো একটা পণ্য যাকে জিআই পণ্য বলে, এরকম করে তোমরা জেলার কিন্তু নাম জানিয়ে দিতে পারো। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর ফার্স্ট স্লাইড। অ্যান্ড রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জেস। ওকে, সো মার্জিয়া জান্নাত জামালপুর জেলা থেকে মার্জিয়া লিখেছো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া, তুমি কেমন আছো? কমেন্টসে জানিয়ে দিও। ওকে, সো আজকে আমরা শুরু করব। তোমরা সবাই একটু নীলফামারী থেকে সবাই একটু কমেন্টসে জানিয়ে দিও, কারো কোনো প্রবলেম থাকলে সেইটা আপুকে জানিয়ে দিও, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, সো আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি বিগত সালের কোশ্চেন সলভ। সো বিগত সালের কোশ্চেন সলভ সাউন্ড ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছ? আমি স্টার্ট করে দিব আজকের লাইভ ক্লাসটা। সো তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, নীলফামারী জেলা, রাজশাহী জেলা। আর কে কোন জেলার আছো, কার কলেজ কোনটা জানিয়ে দিও কমেন্ট সেকশনে। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড? সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HClO4। ওকে, সো তোমরা সবাই কমেন্টসে জানিয়ে দাও একটু আমার অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হবে গ, HClO4 হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড। যার পিএইচ হচ্ছে কম থাকবে, যার পিএইচ কম থাকবে সে হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড। ওকে, যার পিএইচ কম সে হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড।
হিমেল রুমি ডিস্ট্রিক্ট, ভেরি গুড। বগুড়ার দই আমাদের জয়কলি পাবলিকেশনসের জন্য নিয়ে এসো বগুড়ার দই। ওকে, সো যার পিএইচ কম সে হচ্ছে তীব্র অ্যাসিড, যার পিএইচ কম সে হচ্ছে তীব্র অ্যাসিড। ওকে, সো দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ HClO4। ওকে, কার কোনো সমস্যা আছে কমেন্টসে আপুকে জানায়ও। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর সেকেন্ড কোশ্চেন। সবাই একটু জানিয়ে দাও আমাকে ক্লিয়ার আছে কিনা, নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? এটা আনডাউটেডলি দ্বিবন্ধনের শক্তি সবচেয়ে বেশি। দেখো কার্বন কার্বন একক বন্ধন, দূরত্বটাও আমরা শিখে রাখি, এটাও আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। সো দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার, 0.154 ন্যানোমিটার। আচ্ছা, এবং তোমরা কি জানো আমার জেলা কোনটা, আমার নাম কি? সো যে জানো সে কমেন্টসে জানিয়ে দিও। ওকে, জামালপুরের নকশিকাঁথা জিআই পণ্য বা আর কার জিআই পণ্য কি আছে কমেন্টসে জানিয়ে দিও। ওকে, সো কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে 0.154 ন্যানোমিটার, আর কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে 0.134 ন্যানোমিটার, আর কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে 0.120 ন্যানোমিটার। ওকে, সো এই তিনটা হচ্ছে তোমার আমাদের মেইন। বাট বেনজিনে হচ্ছে এই কার্বন কার্বন C6H6 হচ্ছে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.139 ন্যানোমিটার, 0.139 ন্যানোমিটার। ওকে, সো বেনজিনে জিআই পণ্য 0.139 ন্যানোমিটার। ওকে, মনে থাকবে সবার? তাহলে এটা হচ্ছে তোমার বন্ধন দূরত্বটা পরীক্ষায় আসে। সো তোমরা সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও, কারো কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সো এই বন্ধন কোনগুলো? নরমালি কার্বন কার্বন একক বন্ধন 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধনে 0.134 ন্যানোমিটার, ত্রিবন্ধনে 0.120 ন্যানোমিটার। জাস্ট এক্সেপশন হচ্ছে বেনজিনে হচ্ছে 0.139 ন্যানোমিটার। সো এই বেনজিনটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। সো তোমরা এইটা একটু কমেন্টসে জানিয়ে দাও, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত কমেন্টে জানিয়ে দাও। বেনজিনে কত হবে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত বেনজিনে? আচ্ছা, এবং এটা যদি হচ্ছে আচ্ছা, তাহলে এবার দেখো এটা কি হবে দেখো। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে 4। 2 এর অ্যান্সার কি হবে? 4 হবে। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে কি? 4। ওকে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো তারপরে কোশ্চেনটা, অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহার করা হয়? অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহার করা হয়? এটা অ্যান্সার হবে চুন। চুনের সংকেত কি? CaO। CaO হচ্ছে চুন। ওকে, সো CaO হচ্ছে চুন, আর CO3 ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর। CaO হচ্ছে চুন আর CaCO3 হচ্ছে চুনা পাথর। ওকে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে আমাকে জানাও। এটা অ্যান্সারটা কি হবে? চুন হবে, এবং চুনা পাথরকে CaCO3। ওকে, কোনো সমস্যা আছে কারোর? কমেন্টসে জানাই দাও আমাকে।
আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট কোশ্চেন, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। সো বিশুদ্ধ পানিতে OH এবং H+ এর ঘনমাত্রা কত, ঘনমাত্রার অনুপাত আর কি, অনুপাত জানতে চাইছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা MCQ। হ্যাঁ, অনুপাত হচ্ছে ডেফিনেটলি 1। বিশুদ্ধ পানিতে OH এবং H+ এর মোলার ঘনমাত্রার অনুপাত হচ্ছে ডেফিনেটলি 1। বিশুদ্ধ পানি মানে কি, পানির সংকেত, আমরা যে খাবার পানি খাই, ড্রিঙ্কেবল ওয়াটার হচ্ছে H2O, আর ভারী পানি D2O। মনে থাকবে সবার? তাহলে হচ্ছে আমাদের ড্রিঙ্কেবল ওয়াটার হচ্ছে H2O আর ভারী পানি হচ্ছে D2O। মনে থাকবে সবার? তাহলে সবাই ভারী পানির সংকেতটা একটু লিখে দাও আপুকে। ভারী পানির সংকেতটা কি হবে আপুকে জানিয়ে দাও। D2O হচ্ছে ভারী পানির সংকেত, D2O। D2O হচ্ছে ভারী পানির সংকেত। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান লাইভ ক্লাসটা শেয়ার করে সবাই কমেন্ট সেকশনে আপুকে লিখে দিও। অ্যান্ড ভারী পানি হচ্ছে D2O, ড্রিঙ্কেবল ওয়াটার হচ্ছে H2O, আর দুইটার মোলার ঘনমাত্রার অনুপাত হচ্ছে 1, শুধু 1, নট 0.1। ওকে, বিশুদ্ধ পানির OH মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা আর H+ এর ঘনমাত্রা একই। বাপ্পি ইসলাম 3, নিশা নূর লিখেছো আপু কেমিস্ট্রিতে কি নার্সিং এক্সামে এবার ম্যাথের কিছু আসবে? তুমি সবই প্র্যাকটিস করে যাও, আসতেই পারে একটা, বাট খুব বেশি দিবে না, বুঝছো, একটা বা দুইটা দিবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নিশা নূর আর কোনো কোশ্চেন আছে আপু জানিও কমেন্টসে। আচ্ছা, তাহলে ভারী পানির সংকেত কি সবাই একটু একবার কমেন্টে লিখো। ভারী পানি হচ্ছে D2O আর পানি হচ্ছে H2O। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। সবাই অ্যান্সার করো, নিচের কোনটা দুর্বল অ্যাসিড? নিচের কোনটা দুর্বল অ্যাসিড? সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। ওকে, সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। আর ওকে, তাহলে হচ্ছে সকল জৈব অ্যাসিড কি অ্যাসিড? সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, যারা পানিতে আংশিক দ্রবীভূত হয়, সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। যারা পানিতে কি হিসাবে দ্রবীভূত হয়? এই জৈব অ্যাসিডগুলো আংশিক দ্রবীভূত হয়। আংশিক কিভাবে দ্রবীভূত হয় কমেন্টে জানাও। আংশিক দ্রবীভূত হয়, সম্পূর্ণ দ্রবীভূত হয় না, আংশিক দ্রবীভূত হয়। সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর সকল দুর্বল অ্যাসিডগুলো পানিতে আংশিক দ্রবীভূত হয়। ওকে, এবার দেখো বিশুদ্ধ পানির pH কত? এইটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা অনেকবার আসছে। 7। বিশুদ্ধ পানির pH কত? বিশুদ্ধ পানির pH হচ্ছে 7। সো আমরা যে খাবার পানি খাই, বিশুদ্ধ পানি মানে H2O, D2O না কিন্তু, এই পানির pH হচ্ছে 7, মানে একদম নিরপেক্ষ, নিউট্রাল বা নিরপেক্ষ। সো আচ্ছা, সো নিউট্রাল বা নিরপেক্ষ হচ্ছে এটা খাওয়ার পানি। ওকে, সো পানির pH হচ্ছে 7, মনে থাকবে সবার। বিশুদ্ধ পানির pH কত সবাই একটু কমেন্টসে আপুকে জানাও। মাসুদ জানান, নিশানুর, রবিন খান, খোরশেদ আলম। আচ্ছা, তাহলে হচ্ছে ভারী পানির সংকেত হচ্ছে D2O, আর ড্রিঙ্কেবল পানি যেটা আমরা খাই এটার সংকেত হচ্ছে H2O, যার pH কত? 7। মনে থাকবে সবার মনে থাকবে। সবাই একটু জানিয়ে দাও কমেন্টে যে হচ্ছে H2O অর্থাৎ বিশুদ্ধ পানির pH কত? 7। ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড।
দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সবাই একটু অ্যান্সার করো। দেখো কে কে সবার আগে পারে, আমি একটু দেখতে চাই। নিচের কোনটা অধিক শক্তিশালী অ্যাসিড? এটা 1 নাম্বার কোশ্চেনেও ছিল, এটা 1 নাম্বার কোশ্চেনেও ছিল। 7 নাম্বারের এমসিকিউ এর অ্যান্সারটা হচ্ছে 1 নাম্বারেও ছিল। ওকে, সো এইটা একেও ছিল, আবার সেম কোশ্চেনই দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? HClO4, 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 HClO4 হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড। HClO4 মনে থাকবে, অধিক শক্তিশালী অ্যাসিড যার পিএইচ কম এবং এটা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় বা বিয়োজিত হয়। এটা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় বা বিয়োজিত হয়। আচ্ছা, রবিন খোরশেদ আলম, ভেরি গুড। তাহলে এটা 1 নাম্বার কোশ্চেনেই ছিল, নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? HClO4, কারণ হচ্ছে এর পিএইচ কম, এর পিএইচ কম, এটা এবং এটা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। আর যেগুলা দুর্বল সেগুলা হচ্ছে আংশিক আয়নিত হয়। ওকে, সো সবাই একটু অ্যান্সার করো। এবার 8 নাম্বার, সবাই একটু 8 নাম্বার দেখি সবার আগে এটা কে পারে। পিএইচ 2 এর দ্রবণের তুলনায় পিএইচ 5 এর দ্রবণ কত গুণ কম অম্লীয়? মাঝখানে ব্যবধান কত? দেখো পিএইচ 2 আর একটা হচ্ছে 5, তার মানে তুমি এটা, তোমাদের একটা শর্টকাট শেখাই আমি। আচ্ছা, আজকে হচ্ছে লাইভ ক্লাসে তোমাদেরকে একটা শর্টকাট শেখাই আমি। যখন তোমাদের মান বলে দিবে হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে যে পিএইচ 2 আছে আর পিএইচ 5 আছে বা সামথিং আছে, এরকম পিএইচ এর ভ্যালু বলে দিবে, তখন বলবে যে এই দ্রবণটা কত গুণ কম অম্লীয় বা কত গুণ কম ক্ষারীয় বা কত। সো দেখো এই কোশ্চেনটা অনেকবার আসছে বা সামনেও আসতে পারে এই টাইপের কোশ্চেন, যে পিএইচ হচ্ছে পিএইচ 2, আরেকটার পিএইচ দেওয়া আছে 5। তোমাদের একটা শর্টকাট শেখায় আমি। তুমি এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করবা, তোমার যেটা বড় আছে বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, মাইনাস করলে দেখবে অ্যান্সার আসবে কত? 3। ওকে, অ্যান্সার আসবে হচ্ছে 3। তাহলে যত আসবে একের পরে তত শূন্য হবে, একের পরে তত শূন্য হবে। তার মানে এখানে বলেছে যে পিএইচ 2 এর তুলনায় পিএইচ 5 এর দ্রবণ কত গুণ কম অম্লিক। তুমি সবার আগে বড়টা এখানে 5, 5 মাইনাস 2 তাহলে হবে 3, অর্থাৎ একের পরে 3টা শূন্য। সো এটা তোমার একটা স্পেশাল শর্টকাট বাই মি। সো এই শর্টকাটটা তোমাদের কেমন লাগলো? এখানে তোমরা সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, যত বিয়োগফল যত আসবে একের পরে ততগুলো শূন্য বসবে, ব্যাস শেষ। এভাবেই তোমরা, তোমাদের ম্যাথ করা লাগবে না, ম্যাথ না করেই তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। যে আমরা জানি পিএইচ এর সূত্র কি, সো মাইনাস হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ। সো এইভাবে তুমি ম্যাথ না করে তুমি জাস্ট 5 যে ভ্যালু থাকবে ওটাতে বড় থেকে ছোটটা মাইনাস করে যেটা আসবে একের পরে ততগুলো শূন্য হবে, ব্যাস শেষ। এটা শর্টকাট। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন। তোমরা কি সবাই এটা বুঝতে পারছো? এই শর্টকাটে তোমাদের কেমন লাগছে একটু জানাও কমেন্ট করে। আচ্ছা, এই শর্টকাটটা কেমন লেগেছে জানিও। আচ্ছা, সবাই এটা অ্যানসার করো, সবাই অ্যানসার করো, ইচ এন্ড এভরিওয়ান এটা অ্যানসার করো। আচ্ছা, এইবার হচ্ছে নেক্সট কোশ্চেন। একটি প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু হচ্ছে 50 সেকেন্ড দেওয়া আছে। ওকে, এবং বিক্রিয়াটি যদি 75% সম্পন্ন করতে কত সময়ের প্রয়োজন হবে? এটা তোমার বইয়ে আছে, বুঝছো? এটা হচ্ছে রসায়ন হাজারিনাগ স্যারের বইয়ে আছে। সো তোমরা এক ক্রমের বিক্রিয়া, দেন হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, এই জিনিসগুলা
আপু লিখেছো যে আপু তোমার সাথে একটু কথা ছিল, স্পেশাল ভাবে কিভাবে কন্টাক্ট করতে পারি? ওকে, আচ্ছা, যাই হোক আপু, কি কোশ্চেন আছে কমেন্টেই জানাও, আমি অ্যান্সার করে দিব, সমস্যা নাই। ওকে, এবার দেখো 10 নাম্বার কোশ্চেন। 10 10 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা কি? দেখো, প্রভাবকের ভূমিকাটা কি? বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করা, সাম্য অবস্থায় আনা কখনোই ভূমিকা না, আর প্রভাবকের রাসায়নিক পরিবর্তন কখনোই হয় না, প্রভাবক আনচেঞ্জ থাকে, উৎপাদকের গুণগত পরিবর্তনও আনে না। সো এটার আন্ডারলি উত্তর হবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করা। সক্রিয়ণ শক্তির ইংলিশ হচ্ছে অ্যাক্টিভেটিং এনার্জি। ওকে, অ্যাক্টিভেটিং এনার্জি। আচ্ছা, অ্যাক্টিভেটিং এনার্জি, অ্যাক্টিভেটিং এনার্জি হচ্ছে বিক্রিয়নের সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এবার আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে অ্যাক্টিভেটিং শক্তির এনার্জিটা কি হবে? আচ্ছা, আজকে তো তোমাদের হচ্ছে দুইটা চ্যাপ্টার একসাথে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আজকে ক্লাসটা শেষ করতে সময় লাগবে। সো তোমরা ক্লাসটা শেষ করতে সময় লাগবে, এবং অনেক এমসিকিউ আছে যেগুলো সবই বিগত সালের কোশ্চেন বিভিন্ন। সো তোমরা সবাই হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত থেকো, ঠিক আছে? এবং ক্লাসটা শেষ করতে আজকে একটু সময় লাগবে। তাহলে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেটিং এনার্জি, ইংলিশটা কি হবে? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেটিং এনার্জি। ওকে, আচ্ছা, এখন দেখো নেক্সট কোশ্চেন। নিচের কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক? নিচের কোনটির পরিমাপক? বিক্রিয়ার গতির হার, এটা আনডাউটেডলি এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। হ্যাঁ, রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার গতির হার। রেট মানে কি? হার না? সো রেট অফ রিঅ্যাকশনস, রেট অফ মোশন অফ দ্য রিঅ্যাকশনস। ওকে, এন্ড বিক্রিয়ার হারের এককগুলো তো তোমাদের আনডাউটলি মনে রাখতে হবে। সো এটা হচ্ছে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি। সবাই একবার কমেন্টে এটা লেখার ট্রাই করো, যদিও এটা লিখতে গেলে সময় লাগে। সো এটা একটু দেখি কার আগে লেখা হয়, কার আগে লেখা হয় একটু দেখি কমেন্টে। বিক্রিয়ার হারের একক কি? ইউনিট। ইউনিটটা মাস পরীক্ষায় আসে। ইউনিটটা মাস পরীক্ষায় আসবে। সো এইটা তোমরা সবাই একটু মার্ক করে রাখো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এবার দেখো 13 নাম্বার। 13 অ্যান্সারটা সবাই করো। 13 নাম্বার কোশ্চেনটা দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড বিক্রিয়াটির সমীকরণ হলো এত দেওয়া আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা দ্বিগুণ করা হলে প্রারম্ভিক গতির হার কি রূপ হবে? এটা হচ্ছে 4 হবে। ওকে, সো আজকে যেহেতু দুইটা চ্যাপ্টার একসাথে, আমি এই জন্য একটু ফার্স্ট যাচ্ছি। ওকে, নিসা, নূর, রবিন, আর কোনো কোশ্চেন থাকলে জানাও একটু কমেন্ট করে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা। আচ্ছা, সো এটা রবিন খান খান
রবিন খান খান, আচ্ছা রবিন খান খান এটা নাম, আচ্ছা ও সবার আগে অ্যান্সার করতে পারছে, ইউনিটটাও লিখতে পেরেছে কমেন্টে, সো রবিন খান খান, ভেরি গুড। ওকে, এবার দেখো হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা ইয়ে দেওয়া আছে, রিঅ্যাকশনস দেওয়া আছে। ওকে, সো নিম্নের বিক্রিয়া দ্বয় লক্ষ্য করো। এইখানে হচ্ছে ফার্স্টে আমাদের কোনো বিক্রিয়া ঘটে নাই, কোনো বিক্রিয়াই ঘটে নাই। এখানে অ্যাকুয়াস দেওয়া আছে, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করেছে, আর পরে অ্যাকুয়াস দেওয়া আছে, অ্যাকুয়াস অ্যাকুয়াস রিঅ্যাকশন করেছে, পরেরটা রিঅ্যাকশন হয়েছে। প্রথমটাই হচ্ছে রিঅ্যাকশন হয় নাই, আর পরেরটাই হচ্ছে রিঅ্যাকশন হইছে। এখন উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের প্রভাব ঘটে, কোন ধরনের প্রভাব ঘটে? আপু নিসা নূর আপু কোশ্চেনটা আবার করো, আমি অ্যান্সার দিচ্ছি। রবিন খান, ওকে, রবিন নামটা সুন্দর, আনকমন নাম। সো আজকে যারা লাইভ ক্লাসে আছো সবার নামটা কিন্তু অনেক সুন্দর, আমার ভালো লেগেছে, রবিন খান, নিসা নূর, ভালো। ওকে, তাহলে দেখো এটা অ্যান্সার হবে আবিষ্ট প্রভাবন। ওকে, এটা অ্যান্সার হবে আবিষ্ট প্রভাবন। ওকে, সো নিসা আপু কোশ্চেনটা আবার করো, আমি অ্যান্সার দিচ্ছি। ওকে, আবিষ্ট প্রভাবন। আচ্ছা, এবার দেখো 15 নাম্বার কোশ্চেন, সবাই 15 নাম্বার কোশ্চেনে অ্যান্সারটা একটু করো, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই 15 নাম্বারের কোশ্চেনটা একটু পড়ো। বিভিন্ন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া হলো, কোন বিক্রিয়ার হার সর্বাধিক বা সর্বোচ্চ হবে? এইটা তো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে, যেহেতু তোমার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, মানে অ্যাক্টিভেটিং এনার্জি দেওয়া আছে, পরত এর মধ্যে সবচেয়ে কম কোনটা? এখানে যে কিলোজুল পার মোল দেওয়া আছে, ইউনিটগুলো তো সবার একই, সো এখানে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, ভ্যালু সবচেয়ে ছোট কোনটা? ভ্যালু সবচেয়ে ছোট কোনটা? তোমাদের কারোর পিডিএফ লাগলে নক দিও, পিডিএফ দিয়ে দিব। এবার দেখো H2SO4 উৎপাদনের ক্ষেত্রে প্রভাবক কোনটা? এটা হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম চূর্ণ, পিটি, প্লাটিনাম চূর্ণ হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। প্লাটিনাম চূর্ণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবকের ইংলিশটা হচ্ছে কি? ক্যাটালিস্ট। প্রভাবকের ইংলিশ কি? ক্যাটালিস্ট। আর নিসানুর লিখেছো আপু বিএসসি নার্সিং এর জন্য জয়কলির বুক কেমন হবে এই বিষয়ে কথা ছিল। হ্যাঁ আপু বলো, আসলে জয়কলি সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক বা ঢাকা ইউনিভার্সিটি হোক বা যে কোনো অ্যাডমিশন টেস্ট হোয়াট এভার ইন আওয়ার কান্ট্রি, জয়কলি আনডাউটেডলি বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট। তুমি আমাকে যতবারই জিজ্ঞেস করবা আমি বলবো বাজারের সব থেকে সেরা বই নিঃসন্দেহে। এখানে আমি ক্লাস নিচ্ছি এটার জন্য না, তুমি নিজেই কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারো যে কোন বইয়ে সবচেয়ে নির্ভুল সাজানো গোছানোভাবে অ্যান্সার করা আছে, সেটা আনডাউটেডলি জয়কলির বই। ওকে, এইটা হচ্ছে আসলে মানে বলার অপেক্ষায় রাখে না, এটা মানে নিঃসন্দেহে আনডাউটেডলি বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট। ওকে, আচ্ছা তাহলে এবার হচ্ছে পিটি, প্ল্যাটিনাম চূর্ণ, এটা হচ্ছে ক্যাটালিস্ট, প্ল্যাটিনাম চূর্ণ। ওকে, তারপরে দেখো প্রাণহীন অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল জৈব পদার্থকে কি বলে? এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এনজাইম। এনজাইম, সো এনজাইম এক জিনিস, প্রভাবক আর এক জিনিস। সো এনজাইম, এনজাইমের ইংলিশ হচ্ছে এনজাইমি। আর প্রভাবকের ইংলিশ কি সবাই কমেন্টে জানাও। তাহলে প্রাণহীন অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল জৈব পদার্থকে কি বলে? মার্জিয়া জান্নাত লিখেছো আপু জয়কলির বই পড়লে কি করো? কোচিং করতে হবে না। শোনো, বই হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু, যে তুমি যেখানেই কোচিং করো বা না করো জয়কলির বই তোমার থাকবেই, হ্যাঁ টেবিলে থাকবে, এটা হচ্ছে মাস্ট আনডাউটেডলি। সো তুমি যদি নিজে ভালোভাবে সেলফ প্রিপারেশন নিতে পারো এবং সহায়ক হিসেবে জয়কলির বইটা তোমার সাথে রাখো, আশা করি কোচিং না করলেও তুমি ভালো করতে পারবা, এটা নিঃসন্দেহে।
কারণ জয়কলের বইয়ে বিগত সালের কোশ্চেনগুলো এত সুন্দর করে দেওয়া আছে, বিভিন্ন নেমোনিক্স দিয়ে সুন্দর করে অর্গানাইজড করে সাজানো আছে। সো বইটা আসলেই অনেক হেল্পফুল। হ্যাঁ, তোমরা কেউ কি বই কিনেছো? যদি কিনে থাকো সেই ভালো ফিডব্যাক দিতে পারবা, কারণ আমি নিজে বইটা দেখেছি। বইটা যারা দেখেছে তারাই বলতে পারবে বইটা ঠিক এরকম মোটা, শুধু মোটার দিক থেকে না, বইটায় এত ইনফরমেশন, এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে সাজানো। আসলে এই বইটার সাথে রাখলে আর কিছুর প্রয়োজন পড়বে না, তোমার টোটাল পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিবে, একদম ফুল গাইডলাইন আনটিল ইউর অ্যাডমিশন টেস্ট। ওকে, সো তোমার না করলেও হবে, তুমি জাস্ট বইটার সাথে রেখে নিজে সেলফ প্রিপারেশন নিতে পারো, ভালো করতে পারবা। আচ্ছা, তামান্না আক্তার সুমি লিখেছো, আপু তোমার কথা আমি বুঝি নাই, আরেকবার একটু কমেন্ট করো। এখানে রিঅ্যাকশন দেওয়া আছে, দেখো সালফিউরিক অ্যাসিড আর KMnO4 প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে। এখানে KMn, এইখানে Mnটা কি? সো Mn2+ হচ্ছে স্বপ্রভাবক, Mn2+ হচ্ছে স্বপ্রভাবক। স্বয়ং বা অটো, এর আরেকটা নাম হচ্ছে অটো। স্বয়ং, এর আরেকটা নাম আছে স্বয়ং, তিনটা নাম আছে। শোনো, ম্যাঙ্গানিজ 2+ আয়নের তিনটা নাম আছে। কয়টা নাম আছে? তিনটা নাম আছে। সবাই কমেন্টে একবার হইলেও লিখো। একটা হচ্ছে স্বয়ং, আর একটা আর একটা ইংলিশে বলবে অটো। স্বয়ং বা অটো প্রভাবক কাকে বলা হচ্ছে? ম্যাঙ্গানিজকে বলা হচ্ছে, Mn2+ কে। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও এটা কি হবে অ্যান্সার। আপু, জয়কলির বই আর আমাদের ক্লাসের PDF তো আলাদা, এখানে জাস্ট বিগত সালের কোশ্চেনগুলাই তুলে দেওয়া হয়েছে, আমি সলভ করে দিচ্ছি। সো তুমি এখন বইয়ে খুঁজতে যেও না, বাট বইয়ে সব কিছু সাজানো আছে। বইয়ে হাজার হাজার কোশ্চেন আছে। আমাদের জয়কলি একমাত্র বই যে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন সাপ্লাই দেয় স্টুডেন্টদের কাছে, এই জন্যই তো প্রতি বছর এত এত কমন পাওয়া যায়। সো তার মধ্যে থেকে মাত্র কয়েকটা কোশ্চেন আজকে তুলে দেওয়া হয়েছে। তো কোশ্চেন সব এখনই খুঁজে পাবা না। সো এটা হচ্ছে স্বয়ং বা অটো প্রভাবক, স্বয়ং বা অটো প্রভাবক। ক্লোরোফর্মের জারণে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনের ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে ফসজিন গ্যাস, অ্যালকোহল। সো গ্লিসারিনও হচ্ছে তোমার নিচের কোনটা ঋণাত্মক প্রভাবক? কোনটি ঋণাত্মক প্রভাবক? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। কোনটি ঋণাত্মক প্রভাবক? কোনটি ঋণাত্মক প্রভাবক? হচ্ছে গ্লিসারিন। কোনটি ঋণাত্মক প্রভাবক? হচ্ছে গ্লিসারিন। এটা অ্যান্সার হবে গ্লিসারিন। কোনটা ঋণাত্মক প্রভাবক? গ্লিসারিন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। সো এখানে আসছে যে তোমার অ্যালকোহল ক্লোরোফর্মের জারণে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনের ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে কোনটা? এটা আনডাউটেডলি অ্যালকোহল। আচ্ছা, এবার দেখো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে কোনটি সঠিক নয়? এটা মেডিকেল ভর্তি পরীক্ষারও প্রশ্ন। শ্রমিকদের স্বাস্থ্য সেবা নয় বলেছে, তার মানে শ্রমিকদের স্বাস্থ্য সেবা। হ্যাঁ, আর এই যে বজ্র পদার্থ রোধকরণ, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। হ্যাঁ, শুধু হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য সেবা 12টা নীতির মধ্যে নাই। এই যে এই সবগুলোই সঠিক, শুধু এইটা হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য সেবাটা হচ্ছে নাই 12টা নীতির মধ্যে। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টা। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? সবাই একটু কমেন্টে আপুকে জানাও তো। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? 12টা। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টা। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? কমেন্টসে আপুকে একটু জানিয়ে দাও। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টা। এবার দেখো প্রথম কোশ্চেনটা, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি তাহলে কয়টা? 12টা। ওকে, মনে থাকবে সবার।
এবার হচ্ছে আমরা পড়াবো রাসায়নিক পরিবর্তন, আমাদের শেষ বিগত সালের কোশ্চেন। এবার হচ্ছে পরিবেশ রসায়ন। ওকে, সো পরিবেশ রসায়নের প্রথম কোশ্চেনটা কি? কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা তোমরাই বলো, কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা তো আনডাউটেডলি কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস প্রভাবকে ভূমিকা পালন করে। এটা অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টে ভূমিকা পালন করে, গ্রিন হাউস ইফেক্টে ভূমিকা পালন করে, মনে থাকবে। এবং এটা আমাদের বর্তমান পৃথিবীর গড় টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা, যেটা বেড়ে যাচ্ছে। এটা বর্তমানে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস ইফেক্টে ভূমিকা পালন করে। সবাই একটু অ্যান্সার করো, কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা হচ্ছে আনডাউটেডলি গ্রিন হাউস গ্যাস, মনে থাকবে সবার। এখন বলো, অক্সিজেনের কাজ কি? অক্সিজেন হচ্ছে নিজে জ্বলে না বাট অন্যকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেন নিজে জ্বলে না বাট অন্যকে জ্বলতে সাহায্য করে। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাসে ইফেক্ট ফেলে, এবং পৃথিবীর যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এই টেম্পারেচার বাড়ার পিছনে একমাত্র রিজন হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যধিক হারে বেড়ে যাচ্ছে আমাদের পরিবেশে, এই জন্য। এবং আমাকে একটু বলো তো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত পার্সেন্ট প্রকৃতিতে? নাইট্রোজেন 78%, অক্সিজেন প্রায় 21% ধরা যায়, কারণ 20 পয়েন্ট সামথিং, সো এটা 21% ধরা যায়। আর কার্বন ডাই অক্সাইড আগে ছিল 0.03%, বাট বর্তমানে কিন্তু কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটা বর্তমানে কিন্তু এখন 0.03% না, এখন 0.04% হয়ে গিয়েছে। তাহলে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত পার্সেন্ট? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত পার্সেন্ট? আর অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? আর নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? সবগুলোর পার্সেন্টেজ একটু জানাও আমাকে, সবগুলোর পার্সেন্টেজ জানাও। অক্সিজেন কত পার্সেন্ট, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট, নাইট্রোজেন কত পার্সেন্ট? হ্যাঁ, এই যে কার্বন ডাই অক্সাইড আগে হচ্ছে 0.03% ছিল, বাট এখন 4 হয়ে গিয়েছে। আর নাইট্রোজেন কত? নাইট্রোজেন 78, অক্সিজেন অলমোস্ট 21%। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? এটা তো আনডাউটেডলি অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্সার হবে। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্সার হবে। ট্রাস্ট মি অয়ন দিয়ে আমরা মনে রাখতে পারি, ট্রাস্ট মি অয়ন, মনে থাকবে সবার, ট্রাস্ট মি অয়ন মনে রাখবা হচ্ছে ট্রাস্ট মি অয়ন। সো স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রাস্ট মি অয়ন। ওকে, মনে থাকবে সবার। আচ্ছা, কোন এমসিকিউটা বুঝতে পারোনি কমেন্টে জানাও, ক্লাস শেষে বা মাঝখানে আমি আবার রিপিট করে দিব। আচ্ছা, তাহলে এবার দেখো, ট্রাস্ট মি অয়ন, ট্রাস্ট মি অয়ন হচ্ছে ডেফিনেটলি অ্যান্সার হবে। এটা মনে রাখার জন্য একটা ক্লু, আর অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারই হবে। ওকে, আচ্ছা, তাহলে ট্রাস্ট মি অয়ন, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অ্যান্সার। ওজনের সংকেত কি? ওজনের সংকেত হচ্ছে O3, O3 হচ্ছে ওজন।
O3 ওজন, O3 হচ্ছে ওজন। অসমোসিস শব্দের অর্থ কি? এটা তো সবাই জানে। অসমোসিস অর্থ হচ্ছে অভিস্রবণ, অসমোসিস অর্থ হচ্ছে অভিস্রবণ। মনে থাকবে সবার, অসমোসিস অর্থ কি? অভিস্রবণ। অসমোসিস, অসমোসিস অভিস্রবণ। ডিফিউশন হচ্ছে ব্যাপন, ডিফিউশন হচ্ছে ব্যাপন। ট্রান্সপিরেশন হচ্ছে প্রস্বেদন, ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন হচ্ছে প্রস্বেদন, ট্রান্সপিরেশন হচ্ছে প্রস্বেদন। তাহলে দেখো তোমরা সবাই একটু অ্যান্সার করো। ডিফিউশন হচ্ছে ব্যাপন, ডিফিউশন ব্যাপন। অসমোসিস হচ্ছে অভিস্রবণ, ট্রান্সপিরেশন হচ্ছে প্রস্বেদন। ওকে, মনে থাকবে সবার। স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র। এই তো গার্ড সেল, রক্ষী কোষ, সবগুলো একবারে বলে দিলাম। আমিনা আক্তার লিখেছো, আপু জয়কলি থেকে কি কোনো কোর্স লঞ্চ হবে? কোর্স ফি কত হবে তা জানাবেন। আসলে আপু জয়কলি তো বইয়ের দিক থেকে সেরা। সো আমরা তোমাদের যদি ভালো রেসপন্স পাই, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমরা কোর্সও লঞ্চ করব। সো তোমরা সাথেই থেকো, ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। তোমাদের রেসপন্সের উপর আসলে ডিপেন্ড করছে। তাইলে হচ্ছে অসমোসিস হচ্ছে কি? অভিস্রবণ, মনে থাকবে সবার। আর ডিফিউশন ব্যাপন। আচ্ছা ইফিউশন কি বলো তো? ইফিউশন, ইফিউশন হচ্ছে নিঃসরণ, ইফিউশন হচ্ছে নিঃসরণ। তুমি সবার তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও তো। তোমরা সবাই আজকে যারা আছো, তোমরা সবাই তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। সো তাদের জন্য আমার পক্ষ থেকে একটা থ্যাঙ্কস থাকবে, গিফটও থাকতে পারে কিন্তু। এবং আমি আজকের ক্লাস শেষে, যেমন একটা ক্রিকেট ম্যাচ যখন হয়, ক্রিকেট ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ অ্যানাউন্স করে, ডিক্লেয়ার করে, রাইট? ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেটে হয়, ফুটবলে হয়, সব খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার করা হয় আফটার দ্য ম্যাচ। সো আজকেও আফটার মাই ক্লাস আই উইল ডিক্লেয়ার ম্যান অফ দ্য ক্লাস বা উইমেন অফ ক্লাস, মানে ছেলে হোক মেয়ে হোক, যেটাকে আমরা ম্যান অফ দ্য ম্যাচই বলি। ওকে, সো জেন্ডার ডিসক্রিমিনেশন আমরাও চাই না। আজকের ক্লাসেও যে সবচেয়ে বেশি স্পন্টেনিয়াস থাকবে তার নাম আমি বোর্ডে লিখবো, এবং সবাই সেটা স্ক্রিনশট তুলে রাখবে, এবং সে হবে আজকের ক্লাসের সেরা শিক্ষার্থী। সো বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস, এটা ডিক্লেয়ার করবো আমি আফটার মাই ক্লাস। রবিন খান, তানজিনা আক্তার হাসিকে কমেন্ট করেছ, মেনশন করেছো। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। ডিফিউশন, ইফিউশন, অসমোসিস, ট্রান্সপিরেশন, সবগুলোর অ্যান্সার বলো, একবারে বলো সবাই। এবার দেখো সিএনজি এর পূর্ণরূপ কি হবে? সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তোমরা আমার ক্লাস কে কে চাও সেটাও জানাও। যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই নক দিও। কম্প্রেসড ন্যাচারাল, জিতে হচ্ছে গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মার্জিয়া, মার্জিয়া থ্যাংক ইউ সো মাচ আপু। মার্জিয়া জান্নাত থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। বা আজকে স্টুডেন্টগুলো অনেক ভালো। এবার দেখো কোনটি নীরব ঘাতক? সাইলেন্ট কিলার। শোনো, সাইলেন্ট কিলার এখানে আনডাউটেডলি অ্যান্সার ক হবে, বাট বাংলাদেশ ক্রিকেট দলের সাইলেন্ট কিলার বলা হয় কাকে? সবাই এটা দেখি কে পারে, সবার আগে কে অ্যান্সার দিতে পারে দেখি। মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি হচ্ছে মুশফিকের ভাইরা ভাই। মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হয়
বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার। সো বাংলাদেশ ক্রিকেটে যেমন সাইলেন্ট কিলার আছে মাহমুদুল্লাহ রিয়াদ, ঠিক তেমনি হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তো সেরকম হচ্ছে এখানেও আমাদের সাইলেন্ট কিলার আছে। এখানে সাইলেন্ট কিলার হচ্ছে সিও, সিও হচ্ছে সাইলেন্ট কিলার। ওকে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে কমেন্টে জানাও আমাকে। সাইলেন্ট কিলার বলা হয় কাকে? এবং আজকেও কিন্তু আমি বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস কাউন্ট করব, বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস, এন্ড মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে সাইলেন্ট কিলার। ওকে, সো এর মধ্যে কেউ ক্রিকেট লাভার আছো নাকি? ক্রিকেট লাভার মানে আমি অলওয়েজ ফলো করি, আপডেটেড থাকি ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পোর্টস এভরিথিং নিয়ে। সো ওই জন্যই আর কি খেলার আপডেট জানা হয়। বাট বাংলাদেশ দল এখন যা খেলে, সো সাইলেন্ট কিলার। আমরা পঞ্চপাণ্ডবকে হারিয়ে ধুঁকছি। আমাদের তরুণ তুর্কিরা কখনো ভালো করে কখনো খারাপ করে। দেখো, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। চলো বহুদূর, বাহ, এই আইডিটার নামটা অনেক সুন্দর, এটা আমার খুবই ভালো লাগে। এটা গ্রামীণ ফোনের স্লোগান ছিল, চলো বহুদূর। আমার ভালো লাগে এই নামটা। চলো বহুদূরের আসল নাম কি? চলো বহুদূর লিখেছো মাহমুদুল্লাহ রিয়াদ, ভেরি গুড, ভেরি গুড মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটার সাইলেন্ট কিলার। পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? এটা অ্যান্সার হবে খ। পানীয় জলে হচ্ছে, তোমরা দ্রুত অ্যান্সার করো, আমার ক্লাসটা হচ্ছে 8টার মধ্যে শেষ করে দিতে বলছে। সো তোমরা একটু ক্লাসটা দ্রুত হচ্ছে দ্রুত অ্যান্সার করো। ওকে আপু, জিহাদ দ্রুত অ্যান্সার করো। বাহ, চলো বহুদূরের নাম হচ্ছে আয়শা, ভালো, মাশাআল্লাহ। সো 8 নাম্বার দেখো, 8-এর অ্যান্সারটা কি হবে? 8-এর অ্যান্সারটা কি হবে? বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্র। থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপের যন্ত্র। হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয় বলো? হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? চলো বহুদূর আয়শা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। 8টার মধ্যে ক্লাসটা শেষ করব, তো দ্রুত নিতে হবে। আমাকে বলেই দেওয়া হচ্ছে 8টার মধ্যে ক্লাসটা শেষ করতে, সো সেভাবে আমি দ্রুত আগাচ্ছি, এই জন্য বলেই দিয়েছে 8টার মধ্যে শেষ করতে। ওকে, দেখো এবার দেখো 9 নাম্বারটা, নিচের কোনটি ক্ষার? এটাও বিগত সালের প্রশ্ন। এটা আনডাউটেডলি NaOH, OH আছে, NaOH ডেফিনেটলি ক্ষার। এইটা হচ্ছে লবণ, খাবার লবণ, আর বাকি দুইটা হচ্ছে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা। মাঝখানে দুইটা অ্যাসিড, উপরেরটা লবণ, শেষেরটা হচ্ছে NaOH। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রাস্ট মি অয়ন, ট্রাস্ট মি অয়ন দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, ট্রাস্ট মি অয়ন দিয়ে মনে রাখতে পারো। ট্রাস্ট মি অয়ন, বা বাংলায় লিখে নিও এটা, ট্রাস্ট মি অয়ন। তাহলে এটা অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। তাহলে ট্রাস্ট মি অয়ন, মনে থাকবে ট্রাস্ট মি অয়ন। এইটা তো খুবই সহজ, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও, দেখি কে আগে অ্যান্সার করতে পারে। আচ্ছা, তোমরা কেউ ফ্রেন্ডদেরকে একটু মেনশন করছো না কেন? ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও। ওকে, কে কে শেয়ার করেছো আপুকে ডান লিখো তো।
যারা যারা শেয়ার করেছো। 12 দেখো, হাইড্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় কোন সমীকরণটি অনুসরণ করে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার পিভি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ভেরি গুড। তোমরা সবাই একটু অ্যান্সার করো, সবাই, আমার দ্রুত ক্লাসটা শেষ করতে হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এবার দেখো, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এনআরটি, এখানে এন এর মান আমার দেওয়াই আছে 32, তার মানে এই এন এর মান হচ্ছে 32/32, রাইট? সো 32/32 মানে কি 1 হয়ে যায় না? তাহলে এটা হবে হচ্ছে বি নাম্বার। বি নাম্বারটা অ্যান্সার হবে, পিভি ইজ ইকুয়াল টু আরটি হবে। পিভি ইজ ইকুয়াল টু আরটি হবে। কেন আরটি হবে? এন কোথায় চলে যাবে? 32/32, তার মানে 1 হয়ে যাবে। আমি ক্লাসটা 8টার মধ্যে শেষ করব, তোমরা দ্রুত একটু কমেন্টে আপুকে জানাও। আচ্ছা, দ্রুত জানাও পিভি ইজ ইকুয়াল টু আরটি। এবার 14 নম্বরের অ্যান্সারটা দেখো। 14, 1 লিটার আয়তনের একটি পাত্রে 0.025 গ্রাম, এটা হচ্ছে কোন গ্যাসের আংশিক চাপ বেশি? এটা নাইট্রোজেনের আংশিক চাপটা বেশি হবে। ওকে, সুবর্ণা, রবিন খান রবিন খান দেখছি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দৌড়ে এগিয়ে আছো। সো ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দৌড়ে রবিন খান এগিয়ে আছে। এখন পর্যন্ত মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এটা হচ্ছে ডাবল অ্যান্সার আছে, সো এটা স্কিপ। এবার দেখো, নিচে কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। ডিফিউশন হচ্ছে ব্যাপন, আর এটা হচ্ছে ইফিউশন। ইফিউশন, আর এটা তো কোনোটি নয়। সো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে ব্যাপনী। ওকে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে ব্যাপনী। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দৌড়ে আছে রবিন। মেয়েরা কি করছো? এবার দেখো, পদার্থের ভৌত অবস্থা। পদার্থের ভৌত অবস্থা, হ্যাঁ ভেরি গুড। এটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ হচ্ছে কম হয়, গতিশক্তি বেশি হয়। আন্তঃকণা আকর্ষণ বেশি। আর মাত্র হচ্ছে তোমাদের 3টা এমসিকিউ আছে, এরপরে আমি ক্লাসটা শেষ করে দিব। ওকে, সো আমি 3 মিনিটের মধ্যে আজকে বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস কাউন্ট করব। সো তোমরা যার নাম বলবো সে কমেন্টে তার নিজের জেলা কলেজ জানাবা। এখন পর্যন্ত দৌড়ে আছো রবিনই আছো, রবিন আর আমিনাও পাল্লা দিচ্ছ। ওকে, তাহলে দেখো, আন্তঃআণবিক আকর্ষণ কণা কম হবে, গতিশক্তি বেশি হবে। আমাদের হচ্ছে পদার্থের অবস্থা কয়টা? 3টা অবস্থা আছে। এই যে কঠিন, তরল আর গ্যাসীয়। গ্যাসীয় হচ্ছে 3 নাম্বারে আমরা ধরি। সো এর আগে আরো 2টা আছে। সো এই গতিশক্তি কার সবচেয়ে বেশি? গ্যাসীয় সবচেয়ে বেশি। তারপরে এটা হচ্ছে গতিশক্তির ছকটা হচ্ছে এটা। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সবচেয়ে কম থাকে কঠিনে, তারপরে তরলে, তারপরে হচ্ছে গ্যাসীয়তে। ওকে, তারপরে হচ্ছে গ্যাসীয়তে। মনে থাকবে সবার? তাহলে পদার্থের ভৌত অবস্থা কখন গ্যাসীয় হবে, কখন গ্যাসীয় হবে জানিয়ে দাও কমেন্ট করে। দ্রুত কমেন্ট করো, স্টুডেন্ট অফ দ্য ডে। আচ্ছা, বেশি বেশি করে অ্যান্সার করবা, সব কমেন্ট কিন্তু আমার কাছে আসতেছে না। সো অন্যরা যারা কমেন্ট করছে অনেকবার করে করলে আমি দ্রুত দেখতে পারবো, তাহলে আমার স্টুডেন্ট অফ দ্য ডে কাউন্ট করতে সুবিধা হবে। বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস, নিচের কোন তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড তরল হয় না? তরল হয় না হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসে। এর অ্যান্সার হবে 32। তরল হয় না 32 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো 19 নাম্বার, আমি দ্রুত শেষ করব, 8টা বেজে গিয়েছে। সো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে সম্প্রসারণজনিত কাজ সম্পন্ন হয় তার নাম হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক বা আর। এই যে আদর্শ গ্যাস ধ্রুবক,
আদর্শ গ্যাস ধ্রুবক বা আর, আদর্শ গ্যাস ধ্রুবক বা আর। লাস্ট কোশ্চেন, সবাই বেশি বেশি করে অ্যান্সার করো, আমি এখনই ক্লাসটা শেষ করব। তো আদর্শ গ্যাস ধ্রুবক বা আর, আর এর কিন্তু অনেকগুলা ইউনিট আছে, অনেকগুলা ইউনিট আছে। সবগুলা ইউনিটের নাম তোমরা কমেন্টে একবার হইলেও লিখো, সবাই একবার হইলেও লিখো, কমেন্টে লিখো নামগুলা, সব নামগুলা একবার করে, ইউনিটগুলা একবার করে লিখো। আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক সবাই একটু কমেন্ট করে লিখো। আদর্শ গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু এসআই এককে কত হবে? তাইলে এবার দেখো, এটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবককে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এর বিভিন্ন ভ্যালু আছে, এসআই পজিটিভ ভ্যালু আছে। সো এটা একটা সংজ্ঞার মতো, এই সংজ্ঞাটা আমাদের হচ্ছে এইচএসসি কতেও আসে। ওকে, আচ্ছা। তো এবার হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক আর, আর এর ভ্যালু, আচ্ছা এবার 20 নাম্বার দিয়ে আমি শেষ করে দিব। রবিনের আর অ্যান্সার পাইনি, আচ্ছা না 19-এর পেয়েছি। আর রবিন, আমি না। 3টি গ্যাস, এখানে তোমার সন্ধি দেওয়া আছে, সন্ধি তাপমাত্রা দেওয়া আছে। কোন গ্যাসটি সবচেয়ে বেশ সহজে তরল হবে? 1 নাম্বারটা, মানে এই যে এটা সহজে তরল হবে। 31 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। পজিটিভ ভ্যালু দিয়ে যেটা থাকবে ওটাই তোমার সহজে তরল হবে। যেটা পজিটিভ ভ্যালু দিয়ে থাকবে, যেটা পজিটিভ ভ্যালু দিয়ে থাকবে ওটা খুব সহজেই তরল হবে। যেটা পজিটিভ ভ্যালু দিয়ে থাকবে, যেটা পজিটিভ ভ্যালুতে থাকবে সেটা হচ্ছে খুব সহজেই তরল হবে। তো এইখানে তোমার 3টা গ্যাস, এ বি সি, 3টা গ্যাস দেওয়া আছে। তো এইখানে অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে সহজে বেশি তরল হবে হচ্ছে এ নাম্বার। এ যে গ্যাসে থাকুক না কেন এটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। এবং আজকে এখন তোমাদের সেই মাহেন্দ্রক্ষণ, তাই না, সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে। এখন আমি তোমাদেরকে সেই ম্যান অফ দ্য ম্যাচ কাউন্ট করব। সো তোমরা সবাই একটু, আচ্ছা। সো আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার একসাথে ছিল, অনেক বড় চ্যাপ্টারের এবং অনেকগুলো এমসিকিউ ছিল। আজকে ক্লাসটা দ্রুত শেষ করার জন্য আমি একটু ফাস্ট গিয়েছি। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, দ্রুত বলাই হয়েছে 8টার মধ্যে শেষ করতে হবে। সো আমি সেই জন্য একটু দ্রুত গিয়েছি। তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাও। আর কারোর পিডিএফ নিতে চাইলে অবশ্যই আপুকে নক দিও, ইনশাআল্লাহ দিয়ে দিব। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর আমি তোমাদের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ডে কাউন্ট করব। সো অ্যান্ড আজকের স্টুডেন্ট অফ দ্য ডে হচ্ছে 2 জন, মেয়েদের মধ্যে থেকে আমিনা আক্তার আর ছেলেদের মধ্যে থেকে রবিন খান। ওকে, সো আমিনা আক্তার আর রবিন খান আজকের বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস। ফার্স্ট থেকে শেষ পর্যন্ত খুবই স্পন্টিনিয়াস ছিল। সো মেয়েদের মধ্যে আমিনা আক্তার এবং ছেলেদের মধ্যে রবিন খান। সো অনেক অনেক কংগ্রাচুলেশনস আমিনা অ্যান্ড রবিন তোমাদেরকে। তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টে অনেক ভালো করো। নেক্সট যুদ্ধ, জীবন মরণ যুদ্ধ, তোমাদের সমাজের জন্য অনেক অনেক শুভকামনা। আর সবসময় আপুকে তোমাদের সাথে পাবে, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের পথে, স্বপ্ন পূরণের পথে একসাথে। সবশেষে একটা কথাই বলবো যে স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। সো সাহস রেখো, পড়তে থেকো। আর সফলতা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটা আসলে ধাপে ধাপে আগাতে হয় নিজের কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে। তো আর আমাদের এখন স্বাধীন দেশ। সো স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকে সাহস মনেতে যে করতেই হবে জয়। সো ইনশাআল্লাহ আমরা জয় করব। আর স্বপ্ন জয়ের পথে তো জয়কুলি তোমার পাশে আছেই, থাকবে বছরের পর বছর। সো তোমরা নিশ্চিন্তে তোমাদের জার্নি শুরু করো। যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে দেখবো জয়কুলি তোমার পাশে দাঁড়িয়ে গিয়েছে, একদম ছায়া হয়ে, ছাতা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সো তোমাদের আপকামিং অ্যাডমিশন টেস্টের জন্য সবাইকে শুভকামনা। আজকের ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে আপুকে জানিয়ে দিও। আর আচ্ছা, মার্জিয়া লিখেছো আপু আপনার আইডি দিয়ে কমেন্ট করুন। আমি আসলে, আমার আইডি ইফাত জাহান, বাট আমি আসলে ওরকম, যাই হোক ইয়ে নাই। তো তুমি
যে কোনো দরকারে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানায়ও। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক দোয়া করো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। তোমরা সবাই ক্যামেরার পেছন থেকে ক্যামেরার এখানে এসে ক্লাস নিবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তোমাদের সবার স্বপ্ন মনোবাসনা পূর্ণ করুক। সৃষ্টিকর্তা সবাই একবার আমিন বলি। আমিন মানে কবুল, সৃষ্টিকর্তা তুমি কবুল করো। সো আল্লাহ সবার মনোবাসনা চাওয়া পাওয়া কবুল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দেশের জন্য কাজ করুক। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আর আজকের ম্যান অফ দ্য ম্যাচ তো ছেলেদের মধ্যে থেকে বললামই রবিন, আর মেয়েদের মধ্যে থেকে আমিনা আক্তার। সো আমিনা আক্তার আর রবিন, শুভকামনা সহ সবার জন্য আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে, জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে লাইভ ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।